এখন বলতেছে টাকা নাই, 15 লাখ এক টাকা বলে নাই, এখন বলতেছে এরা এখন কি করা যায়? এরা আমার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা দেয় নাই। আমার অ্যাকাউন্টে আমার 1,38,000 টাকা। ঘড়ির কাঁটা একবার ঘুরতে না ঘুরতেই ইসলামী ব্যাংক থেকে উধাও হয়ে গেল নগদ 2,000 কোটি টাকা। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক অভূতপূর্ব গণ উত্তোলন, যাকে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিভাষায় বলা হয় ব্যাংক রান। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন লাখ লাখ গ্রাহক একযোগে ব্যাংকে ছুটলেন? কেন এটিএম বুথগুলো এখন ফাঁকা কফিনের মতো নীরব? আর এই পুরো সংকটের পেছনে আসলে কার হাত আছে? এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। এই মুহূর্তে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোর অবস্থা ভয়াবহ। কার্ড ঢোকালে টাকার আওয়াজ আসে না, স্ক্রিনে জ্বলে ওঠে লাল রঙের আউট অফ সার্ভিস নোটিশ। ব্যাংকের ক্যাশ কাউন্টারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, চোখে মুখে আতঙ্ক, অবিশ্বাস এবং ক্ষোভ। এরা কোনো বিনিয়োগকারী না, এরা সাধারণ মানুষ, যাদের সারা জীবনের তিল তিল করে জমানো সঞ্চয় এই ব্যাংকে রাখা। প্রবাসী শ্রমিক যারা মরুভূমির রোদে পড়ে বিদেশের মাটিতে ঘাম জড়িয়ে প্রতিটি টাকা দেশে পাঠিয়েছেন, তারা আজ নিজের টাকা নিজে তুলতে পারছেন না। আর এখানেই বিষয়টা শুধু ব্যাংকিং সংকটে সীমাবদ্ধ থাকছে না, এটা এখন আস্থার সংকট। যে মুহূর্তে একটা ব্যাংকের গ্রাহকরা বিশ্বাস হারান, সেই মুহূর্ত থেকে সেই ব্যাংকের পতনের ঘড়ি টিকটিক করে টিকটিক করতে শুরু করে। কিন্তু এই সংকটের সবচেয়ে অস্বাভাবিক দিকটা এখনো বলা হয়নি। সাধারণত যে কোনো ব্যাংকিং সংকটে কর্মচারীরা চুপ থাকেন, ম্যানেজমেন্টের নির্দেশ মানেন, জনসম্মুখে আসেন না। কিন্তু ইসলামী ব্যাংকে যা ঘটছে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। খোদ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবার নিজেদের নীরবতা ভেঙেছেন। তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আর চুপচাপ বসে থেকে পরিস্থিতি দেখার সময় শেষ, দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটা ব্যাংকের কর্মীরা যখন সাধারণ গ্রাহকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নামার হুঁশিয়ারি দেন, তখন বুঝতে হবে ভেতরের পরিস্থিতি বাইরে থেকে যতটা খারাপ মনে হচ্ছে, আসলে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। এরা ভালো করেই জানেন, একটা ব্যাংকের আসল মালিক চেয়ারম্যান না, বোর্ড না, আসল মালিক হলেন আমানতকারীরা, যাদের টাকায় ব্যাংক চলে। ডিপোজিটাররা যদি একবার মুখ ফিরিয়ে নেয়, সব টাকা তুলে নেয়, তাহলে ব্যাংকের অস্তিত্ব মুছে যেতে এক মুহূর্ত লাগবে না। আর ব্যাংক ডুবলে হাজার হাজার কর্মী সপরিবারে পথে বসবেন। তাই এটা নিছক চাকরি বাঁচানোর আন্দোলন না, এটা একটা প্রতিষ্ঠানকে শকুনদের হাত থেকে বাঁচানোর অস্তিত্বের লড়াই। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, এই শকুন আসলে কারা? পুরো ঘটনা প্রবাহ গভীরভাবে বিশ্লেষণ করলে একটা প্যাটার্ন দেখা যায়, যেটা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পর্দার আড়ালে বসে কোনো অশুভ মহল কি সুকৌশলে ইসলামী ব্যাংককে চিরতরে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে? এই তারল্য সংকট এখন আর শুধু ইসলামী ব্যাংকের সমস্যা না, এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে দেশের প্রায় প্রতিটি ব্যাংকে। আপনি যে কোনো ব্যাংকের এটিএম বুথে গিয়ে দেখুন, অনেক জায়গায় একই চিত্র। কার্ড ঢোকালে টাকা আসে না, স্ক্রিনে ভেসে ওঠে হতাশার বার্তা। এটা নির্দেশ করে যে সমস্যাটা কাঠামোগত। একটা দুটো ব্যাংকের ব্যবস্থাপনাগত দুর্বলতা না, বরং পুরো ব্যাংকিং ব্যবস্থায় একটা গভীর ক্ষত আছে, যেটা এতদিন ঢেকে রাখা হয়েছিল। এখন সেটা ফেটে বেরিয়ে আসছে। সরকার যদি অতি দ্রুত দেশের ব্যাংকিং খাতকে স্বাভাবিক করার জন্য উদ্যোগ না নেয়, তাহলে এই অর্থনৈতিক ধস সরকারকে এমন এক বিপদে ফেলবে, যেখান থেকে উদ্ধারের পথ খুব সংকীর্ণ। এত লুণ্ঠন, এত রাজনৈতিক টানাপোড়েনের পরেও ইসলামী ব্যাংক এখনও দেশের কোটি কোটি মানুষের কাছে আস্থার প্রতীক। এটা বোঝা খুব জরুরি। সম্পূর্ণ শরিয়া ভিত্তিক পরিচালনা ব্যবস্থা, প্রবাসীদের রেমিট্যান্সের নির্ভরযোগ্য মাধ্যম, ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঞ্চয়ের ঠিকানা, এই ব্যাংকটার সাথে শুধু অর্থনৈতিক সম্পর্ক না, আবেগের সম্পর্ক আছে। তাই এই ব্যাংকের সংকট মানে শুধু আর্থিক ক্ষতি না, এটা সামাজিক অস্থিরতার বারুদের স্তূপে আগুন দেওয়ার সমান। কিন্তু অভিযোগ উঠেছে, বর্তমান ক্ষমতাসীন সরকার এই ব্যাংকটিকে রক্ষা করার বদলে উল্টো গিলে খাওয়ার নীতি নিয়েছে। রাজনৈতিক প্রভাব মুক্ত করার বদলে নতুন দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তি কতটা শক্ত সেটা বুঝতে হলে দেখতে হবে সাম্প্রতিক একটা ঘটনা, যেটা শুনলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, যিনি ব্যাংকটির দুঃসময়ের কাণ্ডারি ছিলেন, এস আলম সিন্ডিকেটের ভয়াবহ লুণ্ঠনের পর ধ্বংসস্তূপ থেকে ব্যাংকটিকে ধীরে ধীরে ঘুরে দাঁড় করাচ্ছিলেন তিনি। মাত্র 2 বছরে ব্যাংকটি একটা স্থিতিশীল ও সম্মানজনক অবস্থানে আসতে শুরু করেছিল। ঠিক তখনই মাঝরাতে অত্যন্ত গোপনীয়তার সাথে জুম মিটিং ডাকা হলো, আর সেই মিটিংয়ে ওমর ফারুককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়। মাঝরাতে জুম মিটিংয়ে একজন দক্ষ এমডিকে সরিয়ে দেওয়া হলো। এটা কোনো স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত না, এটা দেখতে অনেকটা পরিকল্পিত কুয়ের মতো, একটা আর্থিক প্রতিষ্ঠানের ভেতরে কু। কিন্তু আসল চমক এর পরে।
উমর ফারুককে সরিয়ে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে বসানো হলো তার নাম খুরশিদ আলম খান। এই ব্যক্তির পরিচয় জানলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষে প্রশ্ন করবেন এই সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল। প্রথমত, তার স্ত্রী একজন মেঘা ঋণ খেলাপি। আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার ঋণ নিয়ে এক টাকাও ফেরত দেননি। দ্বিতীয়ত, তিনি নিজে বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিতভাবে বিতাড়িত হয়েছেন। অর্থাৎ যে ব্যক্তির নিজের পরিবারের ঋণ খেলাপির রাজত্ব, যাকে দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, তার হাতে তুলে দেওয়া হয়েছে কোটি কোটি সাধারণ গ্রাহকের আমানতের চাবি। এটাকে কি বলবেন? শিয়ালকে মুরগি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া, এর চেয়ে সঠিক তুলনা আর কিছু হতে পারে না। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয় নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব সরাসরি রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বক্তব্য অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। তারা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন সাধারণ মানুষের পকেটে হাত দিলে তার পরিণতি কী হয় সেটা গত 5 আগস্ট পুরো বিশ্ব দেখেছে। এই রেফারেন্সটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 5 আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি এখনও তাজা। সেদিন জনরোষের সামনে ক্ষমতার দম্ভ টিকতে পারেনি। জামায়াত সরাসরি সেই তুলনা টেনে আনছে। এটা নিছক রাজনৈতিক বক্তব্য না, এটা একটা পরিষ্কার সতর্কবার্তা। তাদের দাবি, ব্যাংকের লুটপাটের এই নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে এই মাটিতে আরেকটি 5 আগস্ট ঘটতে সময় লাগবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। সরকার কি এই সতর্কবার্তার গুরুত্ব আদৌ বুঝতে পারছে? মাঠ পর্যায়ের বাস্তবতা বুঝতে হলে সাধারণ গ্রাহকদের কথা শুনতে হবে। রাজন খান নামের একজন গ্রাহক সামাজিক মাধ্যমে লিখেছেন, যারা বাইরে থেকে এই আন্দোলন দেখে বিরূপ মন্তব্য করছেন তাদের ঘুম সেদিনই ভাঙবে যেদিন তারা নিজেদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকার ব্যালেন্স দেখেও ক্যাশ কাউন্টারে গিয়ে শুনবেন, স্যার ব্যাংকে এখন আর টাকা নেই। এই একটা লাইনে পুরো সংকটের ভয়াবহতা ধরা আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের আমলে সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন এস আলম সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল। এফডিআর গ্রাহকদের দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে বসিয়ে রাখা হতো। সেই দুঃস্বপ্ন থেকে ব্যাংকটি সবেমাত্র বেরিয়ে আসছিল। আর ঠিক তখনই নতুন দখলদারিত্বের কালো অধ্যায় শুরু হয়ে গেল। এই মুহূর্তে সাধারণ গ্রাহক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবার দাবি একটাই, রাতের আধারে জুম মিটিং করে অন্যায়ভাবে পদত্যাগে বাধ্য করা এমডি ওমর ফারুককে অবিলম্বে সসম্মানে পদে পুনর্বহাল করতে হবে। আর ঋণখেলাপি সংশ্লিষ্ট নতুন চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এ দাবির পেছনে যুক্তি আছে। ওমর ফারুক সেই ব্যক্তি যিনি এস আলমের মতো শকুনদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করে মাত্র 2 বছরে একটা স্থিতিশীল অবস্থানে এনেছিলেন। তাকে সরানোর পর ব্যাংকের যে অবস্থা হয়েছে সেটাই প্রমাণ করে এই সিদ্ধান্ত কতটা আত্মঘাতী। একটা বিষয় পরিষ্কার করা দরকার, ইসলামী ব্যাংকের এই সংকট যদি সামলানো না যায় তাহলে এর প্রভাব শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থায় আস্থার সংকট তৈরি হবে। প্রবাসীরা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স পাঠানো কমিয়ে দেবেন, যেটা ইতিমধ্যেই একটা উদ্বেগের জায়গা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে, মুদ্রাস্ফীতি আরও লাগাম ছাড়া হবে। অর্থাৎ একটা ব্যাংকের সংকট পুরো দেশের অর্থনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদি সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়। আর অতীতে বিশ্বের বিভিন্ন দেশে এটা ঘটেছে। 2008 সালে আমেরিকার লেমন ব্রাদার্সের পতন কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল সেটা ভুলে গেলে চলবে না। সরকার কি ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে নাকি সত্যি অক্ষম? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। আর এই ধরনের গভীর সংবাদ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।